ঠিক আছে, আমরা শুরু করে দেই। প্রথম পার্টে আমরা সমীকরণ পড়বো, সেকেন্ড পার্টে গিয়ে অসমতা পড়বো। ঠিক আছে? হ্যাঁ, একটা ব্রেক দিয়ে তারপর অসমতায় যাব। সমীকরণ, দ্বিপদী, বহুপদী এবং অসমতার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে অসমতা নাই, অসমতা আমরা এই দ্বিপদী, বহুপদী এবং সমীকরণ শেষ করে তারপর অসমতার স্লাইডে যাব। আপাতত আমরা সমীকরণ এবং দ্বিপদী, বহুপদী পড়ব। তো ভয়েস, না ভয়েস ঠিক আছে তো? এখন ঠিক আছে না? দেখেন ভয়েস এখন ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে বেসিক আলোচনা করব। আচ্ছা, সমীকরণের বেসিক আলোচনা বলতে আপনারা কি যোগ করতে পারেন? যোগ করতে পারেন? যদি পারেন, যদি বিয়োগ করতে পারেন, যদি গুণ করতে পারেন, আর যদি ভাগ করতে পারেন, তাহলে সমীকরণের আর বেসিক কোনো আলোচনা নাই। এগুলো পারলে তাহলে সমীকরণের যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা এখানে প্রতিস্থাপন, অপনয়ন, এত কিছু শিখতে হবে না। আপনার কি দরকার? আপনি বৃত্ত ভরাট করবেন পরীক্ষার হলে, বৃত্ত ভরাট, প্রতিস্থাপন নিয়ম কি, কিভাবে করে, অপনয়ন নিয়ম কি, কিভাবে করে, এইসব জানার কোনো দরকার নাই। শুধু এতটুকু জানেন, একটা ইকুয়েশনের, ধরেন 3 + x = 5, একটা ইকুয়েশনের এক পাশ থেকে অপর পাশে যদি কোনো কিছু যায়, তার সামনে যদি যোগ চিহ্ন থাকে অপর পাশে গেলে বিয়োগ হয়। এটা সমান হবে এই যে x সমান 5 - 3। যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে অপর পাশে গেলে যোগ হয়। এইটুকু জানলেই হবে। আবার যদি গুণ থাকে, ধরেন 3 + x, এই 3 এবং x এর মধ্যে গুণ চিহ্ন আছে, যদি গুণ থাকে এক পাশ থেকে আরেক পাশে গেলে সেটা ভাগ হয়ে যায়, এই 3 এসে ভাগ হয়ে যাবে। একই রকম ভাবে যদি ভাগ থাকে, ধরেন x/3 = 5 আছে, এটা অপর পাশে এই 3টা যদি এই পাশে চলে আসে সেটা গুণ হয়ে যাবে। সমীকরণের এইটুকু বেসিক জানলেই আপনারা অঙ্ক করতে পারবেন। ধারার ম্যাথ প্যাচ লাগে, প্যাচ লাগলে প্যাচ ছাড়াই ফেলবেন। যেভাবে প্যাচ ছাড়ানো যায় প্যাচ ছাড়াবেন, আমরা তো আছি। কি প্যাচ লাগে, কোথায় প্যাচ লাগে, টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন। মেন্টররা সবসময় অ্যাক্টিভ আছে, শুধু আপনাদের জন্য মেন্টরদের রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এবার অঙ্ক করি। হ্যাঁ, সরাসরি অঙ্কে চলে যাই। ওকে, দেখেন এখানে বলছে এক চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ। এক চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ। চলক মানে কি? এই যে একটা করে চলক আছে, এই যে এটাকে বলে চলক, এক্স একটা চলক, এই যে এক্স একটা চলক, একটা চলক আছে একটা ইকুয়েশনের মধ্যে, একটাই চলক, ইহাকে বলে এক চলক বিশিষ্ট সমীকরণ। তো দেখেন এই অঙ্কটা করার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আর কিচ্ছু নাই। যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আর কিচ্ছু নাই। যেমন এই যে 2 আর 3 যোগ করলে হয় 5, কারণ x যোগ 5। এই 3 যদি আমি x এর সাথেও গুণ করে দেই, 2 এর সাথেও গুণ করে দেই, এই যে ব্র্যাকেটের সামনে এমনি করে 3 আছে, মানে হচ্ছে এই 3 x এর সাথেও গুণ আছে, 2 এর সাথেও গুণ আছে। তাহলে 3 আর x গুণ করলে হবে 3x, 3 আর 2 গুণ করলে এই যে প্লাস, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6। যেহেতু x এর মান বের করব, যেহেতু x এর মান বের করব, তাহলে কি করতে হবে? x গুলোকে এক পাশে করতে হবে। যেমন এই x কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, আর এই 6 কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? এই যে 5 আছে, এই যে +6, এই পাশে আসলে হবে -6, এই পাশে 3x থাকবে, এই যে এই পাশে x এর সামনে প্লাস চিহ্ন আছে, এই পাশে এসে -x হবে। তাহলে এখানে কি হবে? 5 থেকে 6 বিয়োগ করলে, 5 থেকে তো 6 বিয়োগ করা যায় না, তাহলে -1। আর এখানে 2x, তার মানে 2x সমান -1, তাহলে x সমান মাইনাস, এই যে 2 এবং x এর মধ্যে গুণ চিহ্ন আছে, তাহলে এই 2 এসে ভাগ হয়ে যাবে। এটাই হইল উত্তর, এটাই উত্তর। বুঝতে পারছি? এই সাউন্ড কি সবারই খুব বেশি প্রবলেম হচ্ছে, ফ্লাকচুয়েট করতেছে? মাঝে মধ্যে মাইক্রোফোন থেকে একটু দূরে সরে যায়। আমি অঙ্ক করার সময় অনেক সময় নাচানাচিও করি, এদিক ওদিক সরাসরিও করি।
এই জন্য হচ্ছে হয়তো বা একটু ফ্লাকচুয়েট করে। আচ্ছা মাঝে মধ্যে কম বেশি হচ্ছে, এই তো আচ্ছা হবে না, কম বেশি হবে না। এত সোজা ম্যাথই তো দিবে, কঠিন ম্যাথ কি দিবে আপনাদের? এটার এক্সপ্লানেশন কোন লাইনটা বুঝেন নাই আমাকে বলেন তো, কোন লাইনটা বুঝেন নাই? এটার এক্সপ্লানেশন বুঝতেই হবে। এটা কে কি বোঝেন নাই যে 2 আর 3 যোগ করলে পাস হয়? এমন কেউ আছেন যে 2 আর 3 যোগ করলে পাস হয়? তো দেখেন এখানকার 2 এবং 3 যোগ করছি, পাস হইছে। আর কি করছি পরে? পরে এই 3 এক্স এর সাথেও গুণ করছি, 2 এর সাথেও গুণ করছি। কি হইছে এখানে? 3 আর x গুণ করলে 3x, 3 আর 2 গুণ করলে 6। এরপর x গুলোকে এক পাশে নিচে, এই x টাকে এই পাশে নিয়ে আসছি। এই যে 3x, এই x এই পাশে এসে -x হইছে। সংখ্যাগুলোকে এক পাশে করছি, এই যে 5 ছিল, এই 6 টাকে এই পাশে নিয়ে আসছি, -6 হইছে। এরপরে 5 থেকে 6 বিয়োগ করছি -x, 3x থেকে একটা x বাদ দিছি 2x। তাহলে আমি x গুলোকে এই যে এই পাশে নিয়ে আসছি, 2x সমান -1, তার মানে x সমান -1/2। এবার দেখেন এই অঙ্কটা, এই অঙ্কটা একটু ট্রাই করেন। হ্যাঁ আনতে পারতেন, কেন পারতেন না? আগে এক্স আনতে পারেন, ওয়াই আনতে পারেন, আগে এক্স কেও সামনে আনতে পারেন, প্রেজেন্ট কেও সামনে আনতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি যদি আগে এক্স কে সামনে আনতে চান পারেন, সমস্যা নাই। এক্স কে সামনে আনতে যাবেন, আনেন, এইভাবে হবে। তখন প্রেজেন্ট কে সামনে রাখলেও ওই একই হবে, সমস্যা নাই। এই এক্স সমান -1/2, একই কথা। এখানে a-5 হোল ইনটু a প্লাস এক্স সমান এখানে a স্কয়ার -25, তাই না? তো দেখেন এই যে a স্কয়ার -25 কে লিখতে পারি 5 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে আমি লিখতে পারি a প্লাস 5 হোল ইনটু a মাইনাস 5। এই a মাইনাস 5 a মাইনাস 5 কাটা, a প্লাস x সমান a প্লাস 5, a আর a কাটা, x সমান 5। এটাই হইল উত্তর। কি সহজ অঙ্ক, তাই না? এবার আমরা একটু কঠিনের দিকে যাব। এক চলক বিশিষ্ট ভগ্নাংশ আকারের সমীকরণ, এক চলক বিশিষ্ট ভগ্নাংশ আকারের সমীকরণ। যেমন এই অঙ্কটা বলছে 3/x প্লাস 4/x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হলে x এর মান কত? তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এনে প্রথমেই যে হর দুইটার লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে? এই যে x ইন্টু x প্লাস 1। তাহলে এখানকার x আর x যদি কাটা যায় থাকে x প্লাস 1, x প্লাস 1 এর সাথে 3 গুণ, x প্লাস 1 এর সাথে 3 গুণ, x প্লাস 1 আর 3 গুণ করলে যে 3x প্লাস 3 হবে। এরপর পরেরটার সাথে যে x প্লাস 1 আর x প্লাস 1 বাদ গেলে থাকে শুধু একটা x, এই x এর সাথে 4 গুণ প্লাস 4x সমান 2। এই লাইনটা কে কে বুঝেন নাই বলেন? এই লাইনটা কে কে বুঝেননি? একটু পর আবার বলবেন যে এটা বুঝি নাই, তার আগে এখনই বলেন কে কে বুঝেন নাই। আচ্ছা তাহলে নিচেরটা গুণ করে দেই, উপরেরটা যোগ করে দেই। উপরে যে 3x আর 4x মিলে কত x হবে? 7টা x প্লাস 3, x আর x গুণ হয়ে কি হবে? x আর x, x স্কয়ার, x আর 1 মিলে x। নুসরাত ইয়াসমিন বোঝেন নাই। নুসরাত ইয়াসমিন আপনি তার আগে আমাকে একটা কথা বলেন, এই যে 3/5 যোগ 4/7 এই ভগ্নাংশের যোগ আপনি পারেন কিনা? হ্যাঁ অথবা না এটা বলেন, পারেন কিনা? যারা এই দ্বিতীয় লাইন বোঝেন নাই তারা আগে এই প্রশ্নের উত্তর দেন, এই ধরনের যোগ পারেন? পারেন তো। তাই এখানে কি এই ধরনের যোগ কিভাবে করে? এই যে 5 এবং 7 লসাগু করে না? 5 এবং 7 এর লসাগু কত? 35। এরপরে কি করেন? এই যে 5 দ্বারা 35 কে ভাগ করেন না? 5 দ্বারা 35 ভাগ করলে হয় 7। এই 7 এর সাথে উপরের সংখ্যাটা গুণ করেন কিনা? 21। ভাই এইখানেও আমি সেই কাজটাই করছি, আর কিচ্ছু করি নাই। এখানে যা করছি এখানেও তাই করছি।
শুধু সংখ্যার জায়গায় এক্স ছিল, জীবনটা এক্সময় হয়ে গেছে এখানে এসে, আর কিচ্ছু না। এবার বুঝতে পারছেন? এই এক্স আর এক্স লসাগু করছি, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এই এক্স দ্বারা যদি এটাকে ভাগ করি, ভাগফল হয় এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান দ্বারা এই যে 3 গুণ করছি। বুঝতে পারছেন এবার? ওকে, এখানে হলো 2। এবার আমরা আর গুণন করব, আর গুণন, আড়াআড়ি গুণ, আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ মানে যে 2 এর নিচে একটা 1 আছে, এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে গুণ করে দেই। এই 2 আর এক্স স্কয়ার গুণ করলে হবে 2x স্কয়ার। 2 আর x গুণ করলে হবে 2x। 1 এর সাথে 7x গুণ করলে 7x। 1 এর সাথে 3 গুণ করলে 3, এখানে x স্কয়ার হবে। এই যে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 7x মাইনাস 3 ইকুয়াল 0। সবগুলোকে এক পাশে নিয়ে গেছি, সবগুলোকে এক পাশে করেছি, সব এক পাশে। তাহলে কি দাঁড়ায়? এই দিকে করি, এখানে থাকলো 2x স্কয়ার, এই 2x থেকে মাইনাস 7x মাইনাস 5x হবে, মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখেন এই মাইনাস 5x কে কি আমি এইভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি কিনা বলেন তো? মাইনাস 6x প্লাস x লেখা যায় মাইনাস 5x কে এইভাবে ভেঙে? এটার মান কি মাইনাস 5x না? মাইনাস 3 ইকুয়াল 0। এই দুটা থেকে যদি 2x কমন নেই, তাহলে এখানে হবে x মাইনাস 3 প্লাস এখান থেকে 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0। তার মানে কি? তার মানে হইলো এই যে x মাইনাস 3 আমরা x মাইনাস 3 যদি কমন নেই, এখানে থাকবে 2x প্লাস 1 ইকুয়াল 0। দুইটা রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। x মাইনাস 3 ইকুয়াল 0, 2x প্লাস 1 ইকুয়াল 0। তার মানে x সমান 3 আর x সমান মাইনাস হাফ। এই দুটাই অ্যান্সার, এই দুটাই অ্যান্সার। সেম ভাবে এগুলো এখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। আমার করে দেওয়াতে কোনো কি নাই। আচ্ছা এটা করে দেই, এটা করে দেই, এটা ঝামেলা আছে তো, এটা করে দেই। এটা করে দিলে, করে না দিলে আবার ঝামেলা পড়ে যাবে। এইটা যদি আমরা লসাগু করি x মাইনাস 1, তাই না? এই যে x মাইনাস 1 এর লসাগু x মাইনাস 1ই হবে, রাইট? তাহলে x মাইনাস 1 দ্বারা x মাইনাস 1 কে ভাগ করলে হয় 1, সেই 1 আর x মাইনাস 2 গুণ করলে x মাইনাস 2 হবে, এখানে 1ই হবে। এখানে মাইনাস 2 আর এই x মাইনাস 1 গুণ করে দেন, মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে কি দাঁড়ায়? এখানে x মাইনাস 1, হ্যাঁ, মাইনাস 2x আর x মিলে হবে মাইনাস x, এই প্লাস 2 মাইনাস 2 কাটা যায়, প্লাস 1 ইকুয়াল 0। ভালো করে খেয়াল করে দেখেন, উপরে যদি আমরা মাইনাস 1 মাইনাস কমন নেই, তাহলে এখানে হবে x মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিলাম, আর x মাইনাস 1 ইকুয়াল 0। এখানকার x মাইনাস 1 কাটা যায়, কাটা গেলে হবে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা কি হলো? এটা কি হলো? এটা হলোটা কি? x তো নাই, x এর মান বের করবো, x তো নাই। এই সমীকরণটার কোনো সমাধান সেট নাই, কোনো সমাধান নাই। বুঝতে পারছেন? কোনো সমাধান নেই। তাহলে সমাধান সেট কি হবে? ফাঁকা সেট, ফাঁকা সেট, অথবা ফাঁকা সেটকে আমরা ওরি দিয়েও প্রকাশ করতে পারি। অ্যান্সার হলো এটা। এটা কিছুই হয় নাই, এটা ভুল, এই জন্য এটা কোনো সমাধান নাই। বুঝতে পারছেন? যারা 1 1 বলতেছেন, যারা 1 1 বলতেছেন ভাইয়া এখানে 1 বসালে ঝামেলা হয়ে যাবে, এখানে আপনি 1 বসাইলে এই যে ভগ্নাংশের নিচে দেখেন, এই যে x এর মান যদি 1 বসান, তাহলে 1 মাইনাস 1, মানে এখানে ভগ্নাংশের নিচে শূন্য আনা যাবে না।
হ্যাঁ যেত, আহমদুল্লাহ যেত। আপনি কোন চলককে শূন্যের সাথে গুণ করে দিতে পারেন না, কোন চলককে শূন্যের সাথে গুণ করে দিয়ে ভ্যানিশ করতে পারেন না। কথাটা বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন, কোন চলককে শূন্যের সাথে গুণ করে দিবেন না, এটা দেওয়া যাবে না। তাহলে এখন আপনি ভ্যানিশ করে দিবেন, ঠিক আছে, তখন এক্স এর মান কি আসবে? 1 আসবে। আচ্ছা এক্স এর মান 1 এখানে বসায় দেন তো, আপনি কোনো অ্যান্সার পান কিনা? এক্স এর মান এখানে এক্স এর পরিবর্তে 1 বসায় দেন তো, কোনো অ্যান্সার পান কিনা? জিন্দেগিতে পাবে না, জিন্দেগিতে আসবে না। কেন আসবে না? এক্স এর মান 1 বসালেই যে ভগ্নাংশের নিচে একটা শূন্য আসবে। ইহা বিজ্ঞানীরা বলেছেন, নিচে যদি শূন্য আসে ইহা অসংজ্ঞায়িত। বিজ্ঞানীরা ইহা বের করতে পারেন নাই, তাই বলছে যে আমরা বের করছি এটা অসংজ্ঞায়িত। তারা যে বের করতে পারেন নাই এটা মেনে নেবে না, তারা বলছে এটা অসংজ্ঞায়িত। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এটা কোনো সমাধান সেট নাই, উত্তর ফাঁকা সেট। হ্যাঁ এগুলো অপশন টেস্ট করা যাবে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনাদের হোমওয়ার্ক। আমরা এবার দুই চলক বিশিষ্ট সমীকরণ করব। হ্যাঁ অপশন টেস্ট করা যাবে, অপশন টেস্ট করা যাবে। আমি এই যে অপশন টেস্ট এখন আপনাদের দেখাবো। দুই চলক মানে দুইটা করে চলক থাকবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে সমাধান না করে অপশন টেস্ট করব সরাসরি। যেমন এখানে দেখেন চলক দুইটা, এই যে এক্স একটা চলক, এক্স এর সাথে ওয়াই আছে, এই যে ওয়াই একটা চলক, এক্স একটা চলক। এই যে চলক দুইটা থাকলে মনে রাখতে হবে ইকুয়েশনও দুইটাই থাকবে। চলক দুইটা থাকলে ইকুয়েশন দুইটা থাকতে হবে, নাহলে সমাধান করা যাবে না। এই দুইটা সমীকরণের সমাধান সেট মানে এক্স এর মান আর ওয়াই এর মান কত সেইটা বের করতে বলছে। এক্স এর মান এবং ওয়াই এর মান কত সেটা বের করতে বলছে। এর আগের স্লাইড, এই যে এটা স্লাইড, তার আগের স্লাইড হইলো এই যে এটা। ওকে, তো এই অঙ্ক করবো কিভাবে? অপশন নিশ্চয়ই প্রশ্নের মধ্যে তো অপশন গুলো দেওয়া থাকবে, তাই না? চারটে তো অপশন দেওয়া থাকবে। মনে রাখবেন অপশন গুলো যদি এইভাবে থাকে, প্রথমটা হবে এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, সব সময় এটা ফিক্সড। কি করবেন, এখানে এক্স এর মান ওর ওয়াই এর মানটা বসাই দেন। যেমন এই সমীকরণে যদি এক্স এবং ওয়াই এর মান এখানে বসাই দেন, দেখেন শূন্য হয় কিনা। এই পাশে শূন্য আছে না, দেখেন তো 1 বসাই দেন, এক্স এর মান 1, ওয়াই এর মান -1 বসাই দেন তো দেখি। এক্স এর মান যদি এখানে 1 বসাই, 3 অক্ষে 3, ওয়াই এর মান যদি -1 বসাই, তাহলে -7 আর -1 মিলে +7 +10 কত হয়? 20 হয়। শূন্য তো হয় না, শূন্য তো হয় না। তাহলে এই যে এক্স এর মান 1, ওয়াই এর মান -1 বসালে এই সমীকরণটা সঠিক হচ্ছে না, সঠিক হচ্ছে না। তাহলে এটা বাদ, এটা হবে না। এখানে যেহেতু বাদ চলে গেছে, তাহলে পরের সমীকরণ আর টেস্ট করার দরকার নাই, পরের সমীকরণ আর টেস্ট করার দরকার নাই। তাহলে এবার বি নাম্বার অপশনটা টেস্ট করি। বি নাম্বার অপশনটা কি আছে এখানে? 3x + 7y + 10। বি নাম্বারে বলছে 1 1, আচ্ছা -7y। তাহলে এক্স এর মান 1 যদি বসাই, 3 অক্ষে 3, মাইনাস ওয়াই এর মান যদি 1 বসাই, 7 অক্ষে 7 +10 কত হয়? 13 থেকে 7 বাদ দিলে 6 হয়। যদি শূন্য হইতো, যদি শূন্য হইতো তাহলে সঠিক উত্তর পাইতাম, কিন্তু শূন্য হয় নাই, 6 হয়েছে, তাহলে এটাও হবে না, এটাও বাদ। এবার সি নাম্বার অপশন দেখি। এক্স এর মান -1 বসাবো, এক্স এর মান -1 বসাবো। আচ্ছা ঠিক আছে, এই যে 3 এর সাথে যদি -1 বসাই, -7 এর সাথে ওয়াই এর মান হলো 1, এক্স এর মান -1, ওয়াই এর মান 1, এইখানে 1 বসাই দিলাম +10। এই 3 আর -1 মিলে হবে -3, -7 +10, -10 +10 সমান 0। হ্যাঁ এইটা হইতে পারে, কারণ এই যে 0 মিলছে, এটা হইতে পারে, এখনো শিওর না। তাহলে শিওর হইতে গেলে কি হবে? এই মানটা এবার এই সমীকরণও বসাই দেখতে হবে। এখানে ওয়াই প্রথমে আছে, ওয়াই এর মান 1, -2 ইন্টু এক্স এর মান কত? -1, তাহলে এখানে -1 বসান, এখানে -3, তাহলে 1
এখানে +2 -3, 3 - 3 = 0। হ্যাঁ, এটাও মিলে গেছে। তাহলে এটাই সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর। এই প্রতিস্থাপন অপনয়নের থেকে আপনারা এইভাবে অপশন টেস্ট করবেন। সেম ভাবে এইটা, এই যে রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ভাই ছেদ বিন্দুর স্থানাঙ্ক মানে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে, এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে, বের করেন। আমরা কিন্তু এই সরল রেখা নিয়ে আমরা আরেকটা ক্লাস করব স্থানাঙ্ক জ্যামিতিতে, ওখানে কিন্তু সরল রেখা নিয়েই মূলত আমরা শিখবো সবকিছু। এটার অ্যান্সার কত হবে? আচ্ছা আমি অপশনগুলো দিই, অপশন না দিলে তো আপনার আবার সমস্যা হয়ে যাবে, অপশনগুলো দিলাম। এটার অ্যান্সার কি হবে বলেন? তো এটাও সেম। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান আশা করি পারবো। এই অঙ্কটা, এই অঙ্কটা প্রথমে দেখে মনে হচ্ছে কি ব্যাপার, স্থানাঙ্ক কি? এটা স্থানাঙ্ক ক্লাসে আমি পড়াই দিব। হ্যাঁ, স্থানাঙ্কটা কি? স্থানাঙ্কটা হচ্ছে একদিন এই যে দেকার্ত, হ্যাঁ মানে কার্তেশীয় জ্যামিতি যেটা আর কি, দেকার্ত, ও একদিন বিছানায় শুয়ে শুয়ে আছে, শুয়ে আছে, হঠাৎ করে সে দেখতেছে যে একটা মাকড়সা, মাকড়সা ঘরের এক কোনায় বসে আছে। সে বলল যাচ্ছে এই মাকড়সার অবস্থানটা আমি কিভাবে বের করতে পারি। আচ্ছা, সেই মাকড়সার অবস্থান বের করতে গিয়ে সেই স্থানাঙ্ক জ্যামিতি আবিষ্কার করে ফেলছে। বুঝতে পারছেন? তো এটা নিয়ে আমরা ক্লাস করব, আলাদা ক্লাস আছে। দেখেন এখানে x - 1 মানে দেখেন এটা ক্রম জোড়, এটা প্রথমটার সাথে এটা প্রথমটা সমান, এটার প্রথমটার সাথে প্রথমটা মানে x - y = 0, আর এটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এখানে x + 2y = 3। এবার আপনারা অপশন টেস্ট করেন। এটা কি জানেন যে এটা অপশন টেস্ট করার প্রয়োজনে এটার অ্যান্সার বি হবে? কিভাবে জানেন? দেখেন তো এই যে x - y = 0 না, x - y = যদি 0 হয় তার মানে x = y, মানে x এর মান যা y এর মানও তাই। অপশনগুলোর মধ্যে বি নম্বরটা আছে, আচ্ছা ডি নম্বরও আছে, ডি নম্বরও আছে আবার, এ এবং সি বাদ, কারণ এটা দুইটার অপশন মানে এক্স এবং ওয়াই এর মানগুলো আলাদা আলাদা, কিন্তু 1 নং সমীকরণ অনুযায়ী এক্স এবং ওয়াই এর মান সেম হবে। এখন এই দুটার মধ্যে এখন অপশন টেস্ট করতে হবে। এখন এই যে এখানে যদি 1 1 বসান, এক্স এর মান যদি 1 এবং ওয়াই এর মান যদি 1 বসান তবেই 3 হয়, মাইনাস বসালে হবে না। তাহলে এটা রাইট। তো যাই হোক, এগুলো অপশন, আজকে এই অঙ্কগুলো বেশিরভাগ আমরা অপশন টেস্ট করব। এই যে সরল সমীকরণের প্রয়োগ, এখানেও আমরা অপশন টেস্ট করব, মূলত এখানেও আমরা অপশন টেস্ট করব। চলেন আমরা দেখি। এখানে বলি আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ে স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হইলে সংখ্যাটি কত? আগে বুঝতে হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কি। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে এই যে 10, 11, 12, 98, 99, এই যে দুইটা করে অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এটা পুরো শোনেন, এটা পুরোটাই কিন্তু একটা সংখ্যা, পুরোটাই একটা সংখ্যা। এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। যেমন ধরেন আমি লিখলাম 123, 123 এটা একটা সংখ্যা, তবে 3টা অঙ্ক আছে এখানে, মানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে, এগুলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, বলছে অঙ্কটা যদি স্থান বিনিময় করে তাহলে 54 বৃদ্ধি পায়, মানেটা কি? ধরেন এই যে 12 একটা সংখ্যা, স্থান বিনিময় করা মানে হচ্ছে 2 এর জায়গায় 1 যাবে, 1 এর জায়গায় 2 আসবে, 21 হয়ে যাবে। এই যে এই অঙ্কটা স্থান বিনিময় করলে হয় 21। এটা কত বৃদ্ধি পাইছে বলেন তো? আগে ছিল 12, স্থান বিনিময় করে কত হয়েছে? 21, বৃদ্ধি পাইলো কত? 9 বৃদ্ধি পাইছে, 9 বৃদ্ধি পাইছে না? তো এটাই বলছে যে অঙ্কটা স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পাবে, সেই সংখ্যাটা কত? চলেন আমরা অপশন দেখি, আগে অপশন দেখি, অপশন, অপশন দেখলে বুঝতে পারবো। দেখেন সংখ্যাটা যদি 57 হয়, সংখ্যাটা যদি স্থান বিনিময় করে কত হবে? 75। দেখেন তো 54 কি বৃদ্ধি পাইছে? 57 থেকে 75 এখানে কি 54 বৃদ্ধি পাইছে? পাইছে কিনা? কত পাইছে? কত? 18 না?
18 বৃদ্ধি পাইছে না, প্রশ্ন বলছে 54 বৃদ্ধি পাবে, প্রশ্ন বলছে 54 বৃদ্ধি পাবে, তাহলে এটা হবে না। আচ্ছা সংখ্যাটা যদি 75 হয় তাহলে অঙ্কটা স্থান বিনিময় করলে কত হবে? 57। এটা কি বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পায়নি, আরো কমছে, উল্টো আরো হ্রাস পাইছে, উল্টো আরো হ্রাস পাইছে। রায়হান পারভেজ বলছেন 54/9 সমান 6। ভাই এটা আবার কি করলেন আপনি? আমি আপনার সমাধানে কিছুই বুঝি নাই। 54/9/6, 9 দ্বারাই বা কেন ভাগ করবেন? আচ্ছা তাহলে এটা হবে না। আচ্ছা 39 দেখি, 39 যদি স্থান বিনিময় করে হয়ে যাবে 93। দেখেন তো 39 থেকে 93 এখানে পার্থক্য কত? 93 থেকে 39 বিয়োগ করেন তো, 4 5, হ্যাঁ 54 হয়েছে। তাহলে এটা অ্যান্সার, 54 হয়েছে, এটা অ্যান্সার। অনেকে 54 এবং 93 এর মধ্যে ঝামেলা পাকাই ফেলে, না ঝামেলা পাকানো যাবে না। তিরানব্বই যদি স্থান বিনিময় করে তখন এটা হয়ে যাবে 39, এটা 54 হ্রাস পাবে। যদি বলতো 54 বৃদ্ধি না পেয়ে 54 হ্রাস পায় তাহলে এটা উত্তর হইতো, তাই না? যদি 54 বৃদ্ধি না পায় হ্রাস পাইতো তাহলে উত্তর হইতো ডি, কারণ এটা 54 কমছে, এখানে 54 কমছে আর এটা বৃদ্ধি পাইছে। ঋতু আপনি সর্বনাশ করে ফেলছেন। বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাকে আপনি 9 দ্বারা ভাগ করে কি করবেন? বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাকে 9 দ্বারা ভাগ করবেন কেন? অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করবেন না কেন? ওকে, আমরা পরের অঙ্ক দেখি। আচ্ছা নরমালি অঙ্ক করতেন, আমি একটা অঙ্কই সলভ করে দিব, একটা অঙ্কই সলভ করে দিব, পরে এগুলো সলভ করব না। আপনাদের ভালো লাগলে আপনারা সলভ করবেন। আর কেউ যদি না বুঝেন, কারণ আমি জানি এখানে অনেক প্রশ্ন আসবে, আর এই ধরনের অঙ্ক করার জন্য আপনার নরমালি করার প্রয়োজন নাই। ধরি একক স্থানীয় অঙ্ক, এগুলো হচ্ছে রিটেনের জন্য, না করাই দিলে বলবেন যে আবার স্যার অঙ্ক করায় না, তখন আবার বাইরে গিয়ে বদনাম করবেন। একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে হবে সংখ্যাটি এক্স প্লাস 10y, দশকের সাথে 10 গুণ হবে। আচ্ছা, আর স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, স্থান বিনিময়ে সংখ্যাটি হবে 10x প্লাস ওয়াই। এখন স্থান বিনিময় করলে সংখ্যাটা 54 বৃদ্ধি পায়, এই 10x প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস 10y সমান 54। এখান থেকে যদি আমরা হিসাব করি এখানে হবে 9x মাইনাস 9y সমান 54। হ্যাঁ, 9 দ্বারা ভাগ করলে x মাইনাস ওয়াই সমান 6, এই যে x মাইনাস ওয়াই সমান 6, এটা একটা আমি জানি। 10 পেলাম কোথায় থেকে, এটা আসবে, আমি জানি এই প্রশ্ন আসবে। আরেকটা হলো যে সংখ্যা অঙ্ক দুটির যোগফল 12, আর এটা হলো x প্লাস ওয়াই সমান 12। এখন x এবং ওয়াই এর মান বের আপনারা করবেন, বের করে যে এখানে বসাই দিবেন, এই যে সংখ্যাটা এখানে বসাই দিবেন। এই যে দশক স্থানীয় অঙ্ক ওয়াই, এই জন্য এর সাথে 10 গুণ হয়েছে, দশক স্থানীয় অঙ্ক ওয়াই এই জন্য 10 গুণ হয়েছে। ক্লিয়ার? ওকে, চলেন আমরা এটা সলভ করি এখন। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যেই সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান।
সংখ্যাটি কত হইবে? হ্যাঁ, শতক হলে 100 গুণ হবে, হাজার হলে 1000 গুণ হবে, অযুত হলে 10,000। চলেন আমরা এবার অপশন টেস্ট করব। প্রথম বাক্যটার দিকে একটু তাকান। বলছে একক স্থানীয় অঙ্ক 10-এর ঘরে যে অঙ্কটা আছে তার 3 গুণ অপেক্ষা 1 বেশি। মানে কি? এটা হলো একক স্থানীয় অঙ্ক, এটা হলো দশক, এটা হলো প্রথমেরটা একক, পরেরটা দশক। বলছে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের 3 গুণ, মানে দশক স্থানীয় অঙ্ক যা আছে তার সাথে 3 গুণ করে, 3 গুণ অপেক্ষা 1 বেশি, 1 যোগ করলে যা হবে সেটাই হবে একক স্থানীয় অঙ্ক। মানে দশক স্থানীয় অঙ্কের সাথে 3 গুণ করে 1 যোগ করলে একক স্থানীয় অঙ্কটা পাওয়া যাবে। 3 সাথে 21 আর 1 যোগ করলে 22, এখানে তো 22 নেই, শুধু 2 আছে, তাহলে এ নম্বর অপশন হবে না। বি নাম্বার অপশনে দশক স্থানীয় অঙ্ক 2, যে 2 এর সাথে 3 গুণ করেন, তার সাথে 1 যোগ করেন, যোগ করলে কত হয়? 7 হয়, যাহা একক স্থানীয় অঙ্কের সমান। বাকিগুলো হবে না, বাকিগুলো দেখেন মিলবে না। এটাই সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর। এটা যদি এখন অপশন টেস্ট না করে আপনি ডিটেলস করতে যান পরীক্ষার হলে, তাহলে এই অঙ্কটা, এই ধরেন এই অঙ্কটা পরীক্ষা আসছে, কিংবা এই অঙ্কটা পরীক্ষা আসছে, আপনি এইভাবে করতে গেছেন, আমি 90% সিউরিটি দিব আপনি পরীক্ষায় ওখানেই ফেল হয়ে গেলেন। মনে রাখবেন, পরীক্ষার হলে একটা প্রশ্নে যদি 1 মিনিটের বেশি লাগে, সেই প্রশ্ন অ্যান্সার করা মানে আপনার ফেল করার হার বৃদ্ধি পাওয়া। যে কোনো প্রশ্ন 1 মিনিটের বেশি সময় দিবেন, আপনার যত বেশি সময় দিবেন তত আপনার ফেল করার হার বৃদ্ধি পাবে, ততই আপনার ফেল করার হার বৃদ্ধি পাবে। ম্যাথের কোনো প্রশ্নে 1 মিনিটের বেশি দেওয়া যাবে না। ফার্স্ট কন্ডিশন মিলাবো না, প্রথমে ফার্স্ট কন্ডিশন দিয়ে দেখবো যে ফার্স্ট কন্ডিশনে 3টা ভুল হয় কিনা। যদি দেখেন 3টা ভুল, তাহলে ফার্স্ট কন্ডিশনে অ্যান্সার রাইট। যদি দেখেন আমরা 27-এর মতো আরেকটা পাইলাম, সে ধরেন এখানে একটা অপশন আছে এরকম, ধরেন এখানে একটা অপশন আছে এরকম, ধরেন সি নম্বর অপশনটা হইলো এরকম যে 14, ধরেন সি নম্বর অপশন আছে 14, তাহলে দেখেন তো এই সংখ্যার 3 গুণ, এই যে এক দশক স্থানীয় অঙ্কার 3 গুণ করে তার সাথে 1 যোগ করলে 4 মিলে যায়। তাহলে কোন সময় দেখেন অপশন 2টা হয়ে গেছে, প্রথম শর্তে 2টা অপশন হয়ে গেছে, যখন 2টা অপশন রাইট হবে তখন দ্বিতীয় শর্তের দিকে তাকাবেন, যে দ্বিতীয় শর্ত অনুযায়ী নিশ্চয়ই এই দুইটার মধ্যে কোনো একটা বাদ যাবে। বলছে অঙ্কদায় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তো অঙ্কদায় সমষ্টির 8 গুণের সমান। দেখেন 27 যদি স্থান বিনিময় করে কত হয়? 72 হয় না? দেখেন তো 7 এবং 2 এর যোগফল কত? 9। দেখেন তো 9 দ্বারা 72 কে ভাগ করলে 8 হয় না? তার মানে 8 গুণ। কিন্তু 41, এই 4 এবং 1 এর যোগফল 5, 5 দ্বারা ভাগ করলে কি 8 হয়? হয় না, তখন এটা বাদ। তখন এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, 72 এখানে দশক স্থানীয় ভাই, যে কোনো সংখ্যা ধরেন আমি 15 লিখলাম, এটা একক স্থানীয়, এটা একক, এটা হলো দশক, এটা হলো দশক, এটা এটা একক, এটা দশক, প্রথমেরটা একক, পরেরটা দশক হয়। তারপরে আরেকটা যদি থাকতো, ধরেন এখানে 3 আছে, এটা হলো শতক, তখন এটা হয়তো শতক। ওকে, এটা সলভ করেন এখন। কোন সংখ্যার 5 গুণের সাথে 2 যোগ করলে যোগফল ওই সংখ্যার 4 গুণ হতে 8 বেশি হবে? এখানে দুইটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস। ধরেন সংখ্যাটা যদি 4 হয়, তাহলে সংখ্যাটা যদি 4 হয়, তাহলে 4 এর 5 গুণ কত হবে? 4 গুণন 5, এর সাথে 2 যোগ করলেন
কত হয় 22। এবার এই যে যদি উত্তর হয় তাহলে এদিকে দেখেন তো সংখ্যাটা 4 গুণ হতে 8 বেশি। দেখেন তো 4-এর 4 গুণ কত হয় 16। দেখেন তো এই দুটোর পার্থক্য কি 8? এই দুটোর পার্থক্য কি 8? না 8 না, তাহলে এটা বাদ। এবার সংখ্যাটা যদি 5 হয় তাহলে সংখ্যাটির 5 গুণ, এই 5 গুণ 5, এই যে সংখ্যাটির 5 গুণ, এই যে 5 এর সাথে 5 গুণ, তার সাথে 2 যোগ করলাম, 2 যোগ কত হয় 27 হয়। এরপর বলছে সংখ্যার 4 গুণ, সংখ্যাটির 4 গুণ, তাহলে 5 এর 4 গুণ কত হয় 20। এদের ব্যবধান কি 8? এই যে 8 বেশি হবে, পার্থক্য 8 হবে, ব্যবধান কি 8, ব্যবধান 7, তাহলে এটাও হবে না। এবার 6 নিয়ে দেখেন, 6 এর 5 গুণ, 6 এর 5 গুণের সাথে 2 যোগ করলে কত হয় 32। এবার এই সংখ্যার 4 গুণ করেন, 6 এর সাথে 4 গুণ করেন, 6 এর সাথে 4 গুণ করলে কত হয় 24। দেখেন তো ব্যবধান কত 8 না 8, তাহলে 6 হবে উত্তর, এটাই উত্তর। এটা অবশ্য আপনি এক্স ধরেও করতে পারেন, এক্স ধরেও করতে পারেন, ছোট আছে তো। এখানে বলছে একটি সংখ্যার 2 পঞ্চমাংশের 1 চতুর্থাংশের 3 সপ্তমাংশের মান 15 হলো সংখ্যাটির অর্ধেকের মান কত? একটি সংখ্যার 2 পঞ্চমাংশের 1 চতুর্থাংশের 3 সপ্তমাংশের মান 15 হলে সংখ্যাটির অর্ধেকের মান কত? 2 পঞ্চমাংশ কথাটার অর্থ হচ্ছে 5 ভাগের 2 ভাগ, এটার অর্থ হচ্ছে 2/5 আর কি। এই যে 5 ভাগের 2 ভাগকে বলে 2 পঞ্চমাংশ। 1 চতুর্থাংশ এটার অর্থ হচ্ছে 1/4, 1/4। 3 সপ্তমাংশ এটার অর্থ হচ্ছে 3/7। এর মান 15 হইলে সংখ্যাটির অর্ধেকের মান কত? ধরি সংখ্যাটি এক্স, ধরে নিলাম সংখ্যাটি এক্স। যদি সংখ্যাটি এক্স হয় তাহলে বলছে কি সংখ্যাটির 2 পঞ্চমাংশ মানে এক্স এর 2/5 যা হবে তার 1 চতুর্থাংশ 1/4 যা হবে তার 3 সপ্তমাংশ 3/7, এর মান কত 15। এটা সমান 15, এর সমান 15। আচ্ছা, তাহলে আমরা এক্স রেখে বাকি সব, ও আচ্ছা এক্স বানান ভুল হয়েছে, আরে মাথায় কি সব করে, শুধু একটা এক্স হবে, ই এক্স না। তাহলে আমরা এক্স রেখে বাকি সব ওই পাশে চলে যাবে। দেখেন যেগুলো গুণ চিহ্ন আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগটাকে আমরা যদি গুণ দেই তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। মানে এই যে এই 2/5 এই পাশে এসে ভাগ হইতো 2/5। আমি যদি ভাগটাকে গুণ দেই, গুণ দিলে পরে ভগ্নাংশটা উল্টে যায় না, উপরে 5 যাবে নিচে 2। আমি একবারে সেটাই করতেছি, উপরে 5 নিচে 2। এটা এই পাশে আসলে উপরে 4 নিচে 1, এটা এই পাশে আসলে উপরে 7 নিচে 3। তাহলে হিসাব করলে কত হয় 3 দ্বারা 15 কে ভাগ করলে হবে 5, 2 দ্বারা 4 কে ভাগ করলে হবে 2, 5 5 25, 25 দুগুণে 50, 7 25 350। এক্স এর মান হলো 350। কিন্তু 350 কিন্তু উত্তর না, বলছে সংখ্যাটির অর্ধেক, মানে 350-এর অর্ধেক কত 175। 350-এর অর্ধেক 175। তামান্না আক্তার ভাগটাকে কেন গুণ দেই, এটা একটা বেসিক প্রশ্ন করে ফেলছেন, দ্যাটস গুড। কিন্তু আসলে আপনাদের এই ক্লাসে এইসব আলোচনা করাটা টাইম কিল হয়। ধরেন 2/3 গুণন 2/3, আমরা কি করি এই 2 আর 2 গুণ করে দেই, 3 আর 3 গুণ করে দেই, তাই না? তাহলে ভাগের ক্ষেত্রে দেখেন আমি 2/3 ভাগ 2/3, এই 2 আর 2 ভাগ হবে, 3 আর 3 ভাগ হবে, কত হয় 1 হয়, তাই না? তো আমরা এই ভাগটা এইভাবেও করতে পারি। আমি যদি 2/3 ভাগটাকে গুণ লিখি, উপরে 3 নিচে 2 দেই, দেখেন এই 2 আর 2 ভাগই আছে, এই 3 আর 3 কিন্তু ভাগই আছে, ভাগ আকারেই আছে, ওই ঘুরে কিন্তু একই আসবে। এটা জাস্ট আমি সংক্ষেপে আলোচনা করলাম। ডিটেলস আলোচনা করতে গেলে আমাকে একদম বেসিক থেকে অনেক কিছু শেখাইতে হবে। প্রয়োজনে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন, এরকম ভিডিও দেওয়া আছে আমার,
সেগুলো আপনারা করতে পারেন। এখানে বলি আছে কোন সংখ্যার 1/3 মানে 3/1 1/4 4/1 এর পার্থক্য 2.5। সংখ্যাটা যদি এক্স হয় তার 1/3 মানে x/3 সংখ্যাটির 3/1 এই যে এক্স কে 3 দ্বারা ভাগ করলাম, 1/4 মানে সংখ্যাটা 4/1 এক্স কে 4 দ্বারা ভাগ করলাম, যেই পার্থক্য হবে সেটা হলো 2.5। 3 আর 4 এর লসাগু কত? 12 না? প্রত্যেকটাকে 12 দ্বারা গুণ করে দেন, সব কটাকে 12 দ্বারা গুণ করে দেন। 12 দ্বারা গুণ করলে এখানে হবে 4x, এখানে হবে 3x, এখানে 12 দ্বারা গুণ করেন কত হয়? এই 12 গুণন 2.5, 12 দুগুণে 24, 12 অর্ধেক 6, 30 হবে। তার মানে x সমান 30। এখানে হচ্ছে 12 দ্বারা গুণ, এই যে এটাকেও 12 দ্বারা গুণ করছি, এটাকেও 12 দ্বারা গুণ করছি, মানে এর সাথে এই যে 12 গুণ করে দিলে এই যে 3 দ্বারা 12 কে ভাগ করলে 4, এই যে 4 আর x মিলে 4x লিখছি। এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে যে 12 এভাবে হইল কেন। ওকে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা চাঁদা উঠিল। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? এই অঙ্ক পরীক্ষা আসবে না, এটা বাদ দিতে পারেন, এটা তো স্লাইডে আসার কথা ছিল না। আচ্ছা, তারপরেও আমি একটু সলভ করি। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে 25 পয়সা বেশি করে চাঁদা দেয়। ধরেন আমাদের ক্লাসে আছে 75 জন এই মুহূর্তে, তাহলে প্রত্যেকে চাঁদা দেবে কত পয়সা করে বলেন তো দেখি। এই প্রশ্ন অনুযায়ী আমাদের ক্লাসে যদি 75 জন থাকে, এই মুহূর্তে কত পয়সায় চাঁদা দিবে? 75 পয়সা দিবে, আরো 25 পয়সা বেশি দিবে, মানে 100 পয়সা দিবে, রাইট? 100 পয়সা চাঁদা দিবে। ধরেন আমাদের ক্লাসে x জন ছাত্রছাত্রী আছে, তাহলে চাঁদা দেবে কত পয়সা? নিশ্চয়ই x প্লাস 25 পয়সা চাঁদা দিবে। প্রত্যেকে একজনে এত পয়সা চাঁদা দিবে, একজনে এত পয়সা চাঁদা দিবে। যদি ছাত্রছাত্রী হয় x জন, চাঁদা দেবে x প্লাস 25। এই লাইনটুকু কি বুঝতে পারছি? প্রশ্ন অনুযায়ী আমরা এইটুকু বুঝতে পারছি, এটা মুছে দেই এবার। বুঝতে পারিছি কিনা? x প্লাস 25 বুঝিয়াছি, ওকে। তাহলে ছাত্র ছাত্রী x হলে একজনে চাঁদা দিবে, চাঁদা দিবে না, চাঁদা দিবে কত করে? x প্লাস 25। একজনে যদি এত চাঁদা দেয় তাহলে সবার মিলে চাঁদা কত হবে? x জনে চাঁদা দিবে কত? x ইন্টু x প্লাস 25, তাই না? এটা হবে টোটাল টাকা। বলছে টোটাল টাকা 75 টাকা, এটা কিন্তু পয়সা, এটা কিন্তু পয়সা, এটা পয়সা। এই 1 টাকা কয় পয়সা এটা আমরা জানি তো? 1 টাকা 1000 পয়সা, 1 টাকা হচ্ছে 1000 পয়সা, সবাই জানি তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 1 টাকা 1000 না, 100 পয়সা। আমি ভুল বলছি, 1 টাকা 100 পয়সা। তাহলে 75 টাকা কত পয়সা হবে? 75 টাকা 7500 পয়সা। তার মানে এই যে এটা হলো টোটাল টাকা, এটাও টোটাল টাকা, তাহলে এই দুটো সমান। x ইন্টু x প্লাস 25 সমান 7500। এটা এখন সমাধান করবেন। এই x স্কোয়ার প্লাস 25x মাইনাস 7500 সমান 0। দেখেন আমরা এটাকে লিখতে পারি এইভাবে, x স্কোয়ার প্লাস 100x মাইনাস 75x। এই দেখেন 25x কে আমি এভাবে লিখতে পারি 100x মাইনাস 75x। হ্যাঁ, এখানে মাইনাস 7500 ইকুয়াল 0। এই দুটো থেকে x কমন নিলে x প্লাস 100 মাইনাস 75 কমন নিলে x প্লাস 100 সমান 0। তার মানে x প্লাস 100 ইন্টু x মাইনাস 75 ইকুয়াল 0। তার মানে x এর মান হবে একটা মাইনাস 100 আর একটা হবে 75। মাইনাস 100 সম্ভব না, টাকার পরিমাণ ঋণাত্মক হয় না।
তাহলে এক্স সমান 75 টাকা, সরি 75 জন। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা 75 জন। এটা পরীক্ষায় আসবে না, হ্যাঁ আসবে না, জান এটা বাদ দেন। এইটা আসতে পারে, কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশের মান 2, হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশের মান 1 হয়? অপশন দেওয়া আছে। আচ্ছা আপনারা কি লব এবং হর জানেন? আপনারা জানেন কি যে উপরেরটাকে বলে হর, নিচেরটাকে বলে লব? এটা ভগ্নাংশ, ধরেন 3/5 লিখলাম, এটা হলো হর, এটা হলো লব। মানে হর লব চিনেন কিনা? এটা নিয়ে কারো ঝামেলা হয় কিনা? হর লব নিয়ে কোনো ঝামেলা হয় কিনা? হয় না? আমার খুব ঝামেলা হয়। আমি এটা মনে রাখতে পারি না, আমি এটা মনে রাখতেই পারি না, খুব ঝামেলা হয়। এই দেখছেন, এই যে এখানে মনে ভুল করেছে, এই যে আপনারা বলছেন আচ্ছা ও এখানে ভুল হয়েছে, দেখছেন এই যে আমার ভুল হয়ে গেছে। তাহলে উপরেরটা হলো লব, নিচেরটা হলো হর। উপরেরটা লব, নিচেরটা হর। মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন এইভাবে, যাদের মনে থাকে না। লাবু স্যার ভুল করছিল, উপরে হর দিছিল, নিচে লব দিছিল, লাবু স্যার এটা ভুল করছিল। আমরা ঠিক করে দিছি, মানে আপনারা ঠিক করে দিছেন যে না উপরে লব নিচে হর। হ্যাঁ দুধের স্বর উপরে পড়ে, অঙ্কের হর নিচে, আচ্ছা ঠিক আছে। অবশ্য মানে স্বরকে হর বলা হয়, মানে দুধের হর, হর পড়ছে, ঠিক আছে। এখন দেখেন অঙ্কের সাথে বলছে লবের সাথে 5 যোগ করলে, মানে উপরের সংখ্যার সাথে যদি 5 যোগ করেন, এই 7-এর সাথে যদি 5 যোগ করেন, তাহলে এর মান কত হয় দেখেন তো। 5 আর 7, 12/6 সমান কত? 2। হ্যাঁ মিলে গেছে। মিললেই হবে না, পরেরটা দেখতে হবে, পরেরটা। পরে কি বলছে? বলছে হর থেকে 2 বাদ দিলে, আচ্ছা 7 এই যে হর থেকে 2 বাদ দিলে এর মান কি 1 হয়? হয় না তো, তাহলে হবে না। তাহলে হ্যাঁ প্রেমা একটা সুন্দর বলে ফেলছেন যে লাবু স্যারের এল তে লব, লব উপরে থাকে, লাবু স্যার উপরে আছে। 7/9, 7/9। এখন দেখেন তো 7-এর সাথে মানে উপরে 5 যোগ করলে, যে লবের সাথে 5 যোগ করলে, 7-এর সাথে 5 যোগ করলে কত হয়? 12/9। এর মান কি 2 হচ্ছে? হচ্ছে না তো, তাহলে এটাও বাদ। 4/3, 4-এর সাথে 5 যোগ করলে কত হবে? 9/3, 3 হয়, এর মান তো 2 হইতে হবে। 5 যোগ করলে তার মান 2 হইতে হবে, এটাও বাদ। পরেরটা দেখি, 3টা বাদ গেছে মানে এটা রাইট। যখন 3টাই বাদ গেছে, চতুর্থটা টেস্ট করার দরকার নেই, ওটা রাইট, ওটা চোখ বন্ধ করে দাগাই দিবেন, এটা রাইট। 3টা যখন ভুল হয়ে গেছে, পরেরটা ঠিক হবেই। একটা হচ্ছে না, কেন হচ্ছে না? এই যে দেখেন তো, 3-এর সাথে 5 যোগ করলে নিচে তো 4 আছে, কত হয়? 8/4। এর মান কত হয়? 2। এই যে মিলে গেছে 2। এবার দেখেন তো, হর থেকে যদি 1 বিয়োগ করেন কত হয়? 3/3। এর মানে 1 হয়। এই যে হর থেকে, এই হর থেকে এখানে 1 হবে, 1 1। প্রশ্নে ভুল আছে, এখানে 1 হবে, এখানে 1। হর থেকে 1 বাদ দিলে এখানে 2 আসলো কেন? হর থেকে 1 বাদ যাবে, 1 1 1 হবে। এটা হবে 1, এই যে প্রশ্ন কারেকশন করে নেন, এটা 1 হবে 1। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ডি নাম্বার রাইট। তাহলে এখানে হবে 1, এখানে হবে 5। অ্যান্সার অসংজ্ঞায়িত। আচ্ছা 2 বিয়োগ বলছেন, আচ্ছা 2 কেন? 2 কেন? কোথায় 2? এই যে প্রশ্ন বলছে 2, এর মান 2 হইতে হবে, এই যে 2 হয়েছে এই জন্য রাইট। এই যে প্রশ্ন বলছে এর মান 1 বিয়োগ করলে 1 হবে, এই জন্য এই যে 1 হয়েছে, এই জন্য এটা রাইট। ডি নম্বরটা রাইট এই জন্য। আরে আজকে কি অসমতা পড়াইতে পারবো? আমরা এখন করব দ্বিঘাত সমীকরণ। এতক্ষণ ধরে করছিলাম একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত বিশিষ্ট মানে, ধরেন আমরা সমাধান করছি 3x + 5 = 0, এই যে x এর ঘাত পাওয়ার এখানে 1 ছিল 1। এখন আমরা করব দুই ঘাত বিশিষ্ট সমীকরণ।
যেমন ধরেন একটা সমীকরণ হতে পারে এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন? সর্বোচ্চ ঘাত হলো 2। তো এই দ্বিঘাত সমীকরণের সমাধানও আমরা একটু আগে করছি, ওই যে মিডল টার্ম ফ্যাক্টর যেগুলো করছি সেগুলো দ্বিঘাত সমীকরণ। অনেকগুলো পেজ যদি মিসিং থাকে আমাদের টেকনিক্যাল টিমের নাম্বারে নক দিয়ে ওনারা আপনার সেটা ব্যবস্থা করে দিবে। তো এই দ্বিঘাত সমীকরণে ধরেন একটা সমীকরণ হইতে পারে এরকম 4x² প্লাস 8x প্লাস 10 ইকুয়াল 0, না হইতে পারে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ হলো এরকম ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। মানে কি? মানে এই যে এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা এ ধরে নিলাম। এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে মানে এক্স স্কোয়ারের সহগ সেটাকে আমরা এ ধরে নিলাম। এক্স এর যেটা সহগ সেটাকে আমরা বি ধরে নিলাম। আর যেটা ধ্রুবক পদ মানে যার সাথে কোনো চলক নাই মানে কোনো এক্স নাই সেটাকে আমরা সি ধরে নিলাম। এইরকম একটা সমীকরণ হচ্ছে গিয়ে এই যে দেখতে এরকম ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো এই সমীকরণের এক্স এর মান কত হবে? মনে রাখবেন ঘাত যত এক্স এর মান ততগুলা হবে। যেখানে ঘাত 2 আছে এক্স এর মান হবে তাহলে 2টা, এক্স এর মান হবে 2টা, ঘাত 2টা তাহলে এক্স এর মান 2টা। তাহলে সেই এক্স এর মান 2টা কি কি হবে? এটার সমাধান হলো এই যে এরকম, এই যে ax² প্লাস bx প্লাস c সমান 0, এই দ্বিঘাত সমীকরণের সমাধান হলো এই যে এটা, এই যে এটা x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ না থাকলে অসুবিধা নাই, আপনাকে এই সূত্র প্রয়োগ করতে হবে না কোথাও। কি লাগবে আমি বলতেছি। যেমন ধরেন একটা সমীকরণ হলো এরকম x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এই সমীকরণের সমাধান কি হবে? তাহলে দেখেন আমি যদি এখানে মান বসাই দেই, মান যদি বসাই দিই যে মাইনাস বি, বি ছিল এক্স এর সহগ মানে 5, এটা হলো 5, এটা হলো বি এর মান। এই দেখেন এই যে এক্স এর সহগ কে বি, তাহলে বি সমান 5। এই যে মাইনাস বি এর জায়গায় আমি 5 বসাই দিলাম। এরপরে সূত্র অনুযায়ী প্লাস মাইনাস আছে, সেই প্লাস মাইনাস দিলাম রুট ওভার 4² মাইনাস 4ac, সরি b² মাইনাস 4ac, বি মানে হলো 5, তার মানে 5a² মাইনাস 4 এ, এ হলো কোনটা? এই যে x² এর সহগ। এখানে x² এর সহগ কি? কিছুই নাই, 1 আছে, 1। এর মান হলো 1 ডট সি, সি মানে হলো যে এখানে এক্স ছাড়া যে সংখ্যাটা আছে সি, এই যে 6 ডিভাইডেড বাই 2 এ, এ মানে হলো তো 1। এখন হিসাব করেন -5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 4 6 24 আর 1 24 অক্ষে 24, নিচে 2 অক্ষে 2। তাহলে হিসাব করলে এখানে হবে -5 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখন প্লাস মাইনাস মানে একবার প্লাস নেবেন একবার মাইনাস নেবেন। এই যে -5 প্লাস 1 ভাগ 2, তো -5 মাইনাস 1 ভাগ 2। এই যে প্লাস মাইনাস আছে না, একবার প্লাস নিলাম একবার মাইনাস নিলাম। এই যে একবার প্লাস নিছি একবার মাইনাস নিছি। এখন হিসাব করেন এখানে 4/-4/2, এখানে হবে -6/2, এখানে হবে -2 -3। এই যে এক্স এর দুইটা মান বের হয়ে গেল, এক্স এর দুইটা মান বের হয়ে গেল। এক্স এর মান -5 কেন ভাই? -5 না, এই যে সূত্রের এখানে মাইনাস দেওয়া আছে, বি এর মান শুধু 5, বি এর মান 5, এক্স এর মান -5 না, বি এর মান 5, কিন্তু সূত্রের মধ্যে মাইনাস দেওয়া আছে সেই জন্য মাইনাস দিচ্ছে। যে বা বুঝতে পারছেন? ওকে, এখন আমাদের আসলে লাগবে কি? এই সূত্রের মধ্যে আমরা মান বসিয়ে দিয়ে আমরা কি করতেছি? এক্স এর মান বের করতেছি, তাই না? এই যে এক্স এর মান বের করলাম, এক্স এর মান বের করলাম আমরা সূত্রের মধ্যে, মান বসিয়ে দিয়ে এক্স এর মান বের করলাম, আর কিচ্ছু করি নাই, এক্স এর মান বের করছি। হ্যাঁ, সূত্র লাগবে না তো, আপনাকে তো এক্স এর মান বের করতে বলবে না। আমি আসতেছি, একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। হ্যাঁ, 1 এর রুট 1 হয়,
√1 সমান 1ই হয়, √1 সমান 1ই হয়। এই যে আমাদের যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা কেমন হবে, এই অ্যান্সারটা কেমন হবে সেটা নির্ভর করবে এই রুটের ভিতরের মানটা কেমন। আমার কথাটা বুঝেন নাই? অ্যান্সারটা কেমন হবে সেটা নির্ভর করবে রুটের ভিতরের মানটা কেমন। সাবিয়া সুলতানা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? যে বি এর মান 5 কিভাবে? আরে এই যে এই সূত্রটাকে, এই যে এই সংখ্যাটা, এই সমীকরণটাকে আমি এটার সাথে তুলনা করছি, এটার সাথে তুলনা করছি। তুলনা করলে দেখেন এখানে ছিল এ এক্স স্কোয়ার, এখানে আছে 1x²। তার মানে এ যা 1ও তাই। এখানে আছে বি এক্স, এখানে আছে 5x, তাহলে বি যা 5ও তাই। এখানে আছে সি, এখানে আছে 6, তাহলে সি এবং 6 একই জিনিস। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাসই তো হয়। ওকে, আসলে আমার এত কিছু লাগবে না। এই যে রুটের ভিতরে যা আছে, রুটের ভিতরে কি আছে দেখেন, এই যে রুটের ভিতরে কি আছে সূত্রের মধ্যে, b² - 4ac আছে না? রুটের ভিতরে এটা আছে, তাই না? এইটার মানের উপর নির্ভর করবে আমার এক্স এর মান কেমন হবে। আমার এক্স না আর কি, যে অঙ্কের এক্স। এই রুটের ভিতরের b² - 4ac যেমন হবে, এক্স এর মানও তেমনই হবে, এক্স এর মানও সেই অনুযায়ী নির্ভর করবে। হ্যাঁ, এটা ধরে নিছি। শোনেন, ধরেন কোনো কারণে এই b² - 4ac মান ধরে নেন যে -5 আসলো, ধরে নেন -5 আসলো। কত আসলো? -5 আসলো। -5 আসলে কি হবে? -5 আসলে রুটের ভিতরে এটার জায়গায় আমি কি লিখবো? -5 লিখবো। রুটের ভিতরে মাইনাস মান আসলে ইহা একটি জটিল সংখ্যা, ইহা একটি জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা না। তাহলে এক্স এর মানগুলো কি হবে? তখন এক্স হয়ে যাবে জটিল, তখন এক্স হয়ে যাবে জটিল। যদি b²-4ac মান ঋণাত্মক সংখ্যা হয়, ঋণাত্মক সংখ্যা, তখন এক্স এর মান হবে জটিল, এক্স এর মান কি হবে? জটিল হবে। ধনাত্মক সংখ্যা যদি হয় তাহলে বাস্তব হবে। ধরেন এই b²-4ac, তাই না, রুটের ভিতরে এটা। ধরেন এক্স এর মান হইলো b², যদি b²-4ac মান 5 হয় তাহলে এটা অমূলদ সংখ্যা। কিন্তু ধরেন b²-4ac মান হইলো 9, তাহলে দেখেন √9 সমান 3, এটা একটা মূলদ সংখ্যা। এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। খেয়াল করে দেখেন এই b²-4ac মানটা এটা পূর্ণ বর্গ না, এটা পূর্ণ বর্গ না। মানে কি? মানে এমন কোন সংখ্যা নাই ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 5 হয়, এরকম কোন পূর্ণ সংখ্যা আছে? নাই। এটা পূর্ণ বর্গ না। যদি পূর্ণ বর্গ না হয় তাহলে ইহা অ্যান্সারটা আসবে অমূলদ সংখ্যা। পূর্ণ বর্গ না হইলে অমূলদ সংখ্যা আসবে। হ্যাঁ, এসব থাকবে। পূর্ণ বর্গ না হলে অমূলদ সংখ্যা, কিন্তু 9 একটা পূর্ণ বর্গ সংখ্যা। কেন? দেখেন 3 আর 3 গুণ করলে 9 হয়। মানে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে 9 পাওয়া যায়, এরকম সংখ্যা আছে 3। তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে অ্যান্সারটা হবে মূলদ। পূর্ণ বর্গ না হলে মূলদ, পূর্ণ বর্গ না হলে অমূলদ, আর ঋণাত্মক সংখ্যা হলে জটিল। তিনটা জিনিস মাথায় রাখতে হবে, তিনটা জিনিস মাথায় রাখতে হবে, এই তিনটা জিনিস, আর কিছু না। এগুলো তো মহা ঝামেলা। আচ্ছা, তাহলে মহা ঝামেলা হলে ঝামেলাটা তাহলে দূর করা দরকার, তাই না? শোনেন, এই √2, √3, √5, √6, √7, √8, √10, √11,
√12, √13, √14, √15, √17, এরকম অনেক সংখ্যা আছে। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কিন্তু √1, √4, √9, √16, √25, √36, √49, √64, √81, √100, √121, √144, এগুলো হলো মূলদ সংখ্যা। এগুলো হলো মূলদ সংখ্যা। আগে বলেন এটা বুঝতে পারছেন কিনা? এগুলো অমূলদ সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা চেনার সহজ উপায় কি? মূলদ সংখ্যা চেনার সহজ উপায় হচ্ছে, দেখেন এই যে 4, এই যে 2 স্কয়ার সমান 4, এই যে 3 স্কয়ার সমান 9, 4 স্কয়ার সমান 16, 5 স্কয়ার সমান 25, 6 স্কয়ার সমান 36। এই জন্য 36 পূর্ণবর্গ সংখ্যা। 49, 7 স্কয়ার, 8 স্কয়ার 64। তাহলে এগুলো মূলদ সংখ্যা। কিন্তু এইরকম যদি কোন সংখ্যার স্কয়ার করে যদি এগুলো তো আসে না। কোন সংখ্যার স্কয়ার করলে 2 হয় বলেন তো? আছে এরকম সংখ্যা? আছে এরকম সংখ্যা? এই যে √3, কোন সংখ্যার উপরে স্কয়ার করলে √3 হয়? আছে কোন সংখ্যা? না। এই জন্য এগুলো অমূলদ সংখ্যা। এখন বলেন, মূলত অম্ল চিনছেন? মূলত অম্ল চিনতে পারছেন কিনা? এই মূলত অম্ল নিয়ে কার কার সমস্যা আছে আপনার হাত তুলেন, যে আপনি মূলত সংখ্যা চিনেন না, অম্লত সংখ্যা চিনেন না। কার সমস্যা থাকলে বলেন। আশা করি সমস্যা নাই। তার সমস্যা আছে হাসান, হাসানের সমস্যা। দেখেন, 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। তাহলে √1 হচ্ছে মূলদ সংখ্যা। তারপর 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তাহলে √4 একটা মূলদ সংখ্যা। 3 আর 3 গুণ করলে কত হয়? 9। তাহলে √9 মূলদ সংখ্যা। 4 আর 4 গুণ করলে কত হয়? 16। তাহলে √16 মূলদ সংখ্যা। √4 মূলদ সংখ্যা। দিলুয়ার আর হচ্ছে হাসান, এবার বুঝতে পারছেন মূলদ কোনগুলো? এই যে 2 আর 2 গুণ করছি, কত হচ্ছে 4। কিন্তু দেখেন 2 আর 3 গুণ করলে 6। √6 অমূলদ সংখ্যা। এটা হলো অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। এবার বুঝতে পারছেন মূলদ সংখ্যার অমূলদ সংখ্যা? বুঝতে পারছেন কোনগুলো মূলদ সংখ্যা হবে, কোনগুলো অমূলদ সংখ্যা? হাসান বুঝতে পারছেন কিনা বলেন? 1, 2, 3, 5, 6, 7 এগুলো মূলদ সংখ্যা। আমি √6 বলছি। এই যে √1 এটা মূলদ, √4 মূলদ, 1, 2, 3, 4, 5, 6 এগুলো মূলদ। কিন্তু আমি √2 এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ অমূলদ বুঝতে পারছেন কোনগুলো মূলদ হবে, কোনগুলো অমূলদ হবে? যেমন 5 আর 5 গুণ করলে কত হয়? 25 হয়। তার মানে √25 এটা মূলদ সংখ্যা হবে। √25 এটা মূলদ সংখ্যা হবে। কিন্তু √5 আবার অমূলদ, √5 অমূলদ। এখন যদি রুটের ভিতরের সংখ্যা, রুটের ভিতরের মান যদি এরকম অমূলদ মানে রুট সহ অমূলদ সংখ্যা আসে, তাহলে কি হবে? অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা মুখস্থ করতে হবে। 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা মুখস্থ করা কি খুব কঠিন? ভাই 1, 4, 9, 16, 25, তারপর 36, 6, 6, 36, 7, 7, 49, 8, 8, 64, 9, 9, 81, 10, 10, 100, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এগুলো কি মুখস্থ করা খুব কষ্ট হবে? এগুলো মুখস্থ করা কি খুব কষ্ট হবে? 11, 11, 121, 12, 12, 144, 13, 13, 169, 14, 14, 196, 15, 15, 225, 16, 16, 256, 17, 17, 289, এটা কি খুব কষ্ট হবে মুখস্থ করা? এই যে আমি 17 পর্যন্ত লিখে ফেললাম। এগুলোর যদি রুট করি, এগুলোকে বলা পূর্ণবর্গ সংখ্যা। এগুলো রুট করলে মূলদ সংখ্যা হবে। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। আমি এখানে যা লিখছি সব পূর্ণবর্গ সংখ্যা। যদি b² - 4ac এর মান পূর্ণবর্গ হয়, তাহলে x এর মান কি হবে? মূলদ হবে। কি হবে? মূলদ হবে। ভাই এই জিনিসটা মনে থাকবে না?
মাহমুদ এখন তো 900 পর্যন্ত করছেন, মাশাল্লাহ। মূলত হবে পূর্ণবর্গ যদি না হয় বি স্কোয়ার মাইনাস 4ac মান পূর্ণবর্গ যদি না হয়, পূর্ণবর্গ না হলে অমূলত হবে, এক্স এর মান অমূলত, এক্স এর মান অমূলত হবে। ভগ্নাংশ হলে অমূলত ভাই, ভগ্নাংশ হলে অমূলত, ভগ্নাংশ হলে অমূলত হবে। তবে সেটা নির্ভর করবে, ভগ্নাংশ আসবে না। ভগ্নাংশ হলে মূলত হইতে পারে, ভগ্নাংশ হলে মূলত হইতে পারে, নির্ভর করবে। ভগ্নাংশ আসবে না, অত জটিলের দিকে যাওয়ার দরকার নেই। স্পেশাল বিসিএস এই ধরনের প্রশ্ন আসবে না। আবার আস, যদি বি স্কোয়ার মাইনাস 4ac মান শূন্য হয়, বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি শূন্য হয়, এক্স এর দুইটা মান সমান হবে, এক্স এর দুইটা মান সমান হবে, এক্স এর দুইটা মান কি হবে, সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি শূন্য হয়, দুইটা মান সমান হবে। ভাই এইটুকু একটু মনে রাখবেন, জাস্ট দেখেন এগুলো এখানে সব লেখা আছে, আমি যা বললাম। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি শূন্য হয়, সমান হবে মূলদয় মানে এক্স এর মান সমান হবে, সমান। বাকি এগুলো কিন্তু সব বাস্তব, শুধুমাত্র এই যে ঋণাত্মক মানে শূন্য থেকে ছোট মানে ঋণাত্মক, এটাই হচ্ছে ঋণাত্মক, এটাই ঋণাত্মক। ঋণাত্মক হলে জটিল হবে, ঋণাত্মক হলে জটিল। সমান হয় শুধুমাত্র শূন্যের ক্ষেত্রে। এই যে পূর্ণবর্গ হইলে, পূর্ণবর্গ হইলে বাস্তব অসমান, তবে মূলত হবে বাস্তব অসমান মূলক। পূর্ণবর্গ যদি না হয়, এই যে অমূলক অসমান। সমান হয় শুধুমাত্র শূন্যের ক্ষেত্রে, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। সমান হয় শুধুমাত্র শূন্যের ক্ষেত্রে। আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, রাশিটা হয় পূর্ণবর্গ, আমি এটা বলতেছি। বি স্কোয়ার মাইনাস 4ac মান শূন্য হইলে পুরো রাশিটা হয় পূর্ণবর্গ। আমি এটা দেখাচ্ছি আপনাদের, অঙ্ক দিয়ে দেখাচ্ছি, চলেন। কারণ এই সমীকরণের মূলদয় কেমন হবে, কেমন হবে সেটা নির্ভর করবে এই বি স্কোয়ার মাইনাস 4ac মান কেমন হবে তার উপর। দেখেন, আমরা এটা যদি এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে তুলনা করি, বলেন তো এ সমান কত হবে? এক্স স্কোয়ারের সহগ কত? 1। বি সমান কত হবে? বি এর সহগ কত? -6। বি এর সহগ -6। সি সমান কত? সি সমান 9। এবার দেখেন, আমরা দেখবো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত হয়। বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত? -6। এই যে -6 দিলাম, এখানে মাইনাস আছে, এই যে সূত্রের মাইনাস। আচ্ছা, -6 দিয়ে তার উপর কিন্তু স্কোয়ার আছে, এই যে বি এর উপর স্কোয়ার, এই যে -6 দিয়ে তার উপর স্কোয়ার, সূত্রের মাইনাস, সূত্রের 4। এ এ মানে হলে যে এর মান 1, সি সি এর মান হলো 9। তাহলে কত হয়? -6 এর উপর স্কোয়ার করলে হবে 36, মাইনাস 4 লং 36, 36 থেকে 36 বাদ দিলে 0। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 যদি হয়, মূলদয় হবে, মূলদয় কি হবে? সমান হবে না, মূলত হবে না? সমান এবং মূলত, মূলদয় সমান এবং মূলত। এই রাশিটা পূর্ণবর্গ রাশি, খেয়াল করেন এই রাশিটা পূর্ণবর্গ রাশি, এটা আমি আপনাদের দেখাচ্ছি। এই রাশিটা পূর্ণবর্গ রাশি, আমি আপনাদের দেখাই। দেখেন, আমার একটা খাতা নিতে হবে, খাতার পৃষ্ঠা নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 0। দেখেন তো, আমি কি এইভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 2.x.3, 6x কে কি এইভাবে লেখা যায়? প্লাস 3a স্কোয়ার সমান 0। খেয়াল করে দেখেন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। দেখেন এই যে পুরাটার উপর স্কোয়ার আসছে না, এই জন্য এই রাশিটা হলো পূর্ণ বর্গ রাশি, এই রাশিটা পূর্ণ বর্গ রাশি।
রাশিটা হলো পূর্ণবর্গ রাশি। মূলদয় কি কি চাবে না, মূলদয় বের করতে বলবে না। হ্যাঁ, পূর্ণবর্গ রাশি। তাহলে আমি বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হইলে মূলদয় কি হয়? মূলদয় কি হয়? পূর্ণ, মূলদয় না, রাশিটি পূর্ণবর্গ হয়। মূলদয় তো সমান হয়, রাশিটি পূর্ণবর্গ হয়। রাশিটি পূর্ণবর্গ হয়। তাহলে এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি কেমন? তাহলে আমরা এই যে এটার সাথে যদি তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাহলে এ সমান 6, বি সমান এই যে বি সমান -7, সি সমান -4। তাহলে এখন দেখি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি আসে। বি এর মান হলো 6 স্কোয়ার মাইনাস 4 ডট, বি এর মান তো 6 না, বি এর মান হলো -7। 4a, এ হলো কত? 6 ডট, সি হলো -4। তাহলে 7 7 49 মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, 4 6 24, 24 আর 4 গুণ করলে 96, 145। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না। এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, হ্যাঁ বিসিএস আসলে এভাবেই আসবে, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমরা বলতে পারি মূলদয়, মূলদয় কি হবে? অমূলদ হবে, অমূলদ। অবশ্যই অসমান হবে, সমান তো হয় শুধু শূন্য হইলে। আর অবশ্যই বাস্তব, তো বাস্তব হবেই। যদি এটা মাইনাস আসতো তাহলে অবাস্তব হইতো। তাহলে মূলদয় অমূলদ, অসমান, বাস্তব। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে যাই। এখানে বলছে পি এর মান, পি এর মান কত হইলে এই সমীকরণের মূলগুলো বাস্তব আর অসমান হবে। আচ্ছা, বাস্তব আর অসমান জন্য কখন হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় হয়। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় হলে মূলগুলো হয় বাস্তব ও অসমান। তাহলে এখানে এটা যদি তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তার মানে এখানে এ সমান হলো পি, বি সমান হলো 3, সি সমান হলো 4। তাহলে এখন মানগুলো বসাই দেই। এই যে বি এর জায়গায়, বি বি এর জায়গায় হলো 3, তার মানে 3 স্কোয়ার মাইনাস 4 ডট, এ হলো পি, এই যে এর মান হলো পি, সি এর মান হলো 4 গ্রেটার দেন 0। কারণ 0 থেকে বড় হলেই তো বাস্তব হবে আর অসমান হবে, তাই না? তাহলে 9 মাইনাস তাছাড়া 16p গ্রেটার দেন 0। এই 9 কে যদি ওপাশে নিয়ে যাই, তাহলে 16p ও -16p গ্রেটার দেন -9। তাহলে -p গ্রেটার দেন -9/16। উভয় পাশের যদি মাইনাসটা বাদ দেই, তাহলে এখানে হবে p আর এখানে হবে 9/16। উভয় পাশে মাইনাস বাদ দিলে চিহ্নটা ঘুরে যায়, উভয় পাশে মাইনাস বাদ দিলে চিহ্নটা ঘুরে যায়। কেন ঘুরে, কেন চিহ্নটা ঘুরে, এটা অসমতার ক্লাসে আমরা শিখবো। কেন চিহ্নটা ঘুরে এটা অসমতার ক্লাসে শিখবো, ঠিক আছে? 0 থেকে ছোট হলে তো অবাস্তব হবে, জটিল হবে। 0 থেকে ছোট হলে জটিল হবে, জটিল। এই যে কেন 0, এই যে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নটা ঘুরে গেল, এটা অসমতার ক্লাসে শিখবো, একদম প্র্যাকটিক্যাল সহ। আজকে অসমতার ক্লাস আর হবে না। এই যে এই প্রশ্ন বিসিএস এ আসতে পারে, এইটা খুব ইম্পর্টেন্ট। বলতে পি এর মান কত হইলে এত একটি পূর্ণবর্গ হবে? বলেন তো পূর্ণবর্গ কখন হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হয় তখন পূর্ণবর্গ হয়। এইটা পরীক্ষায় আসবে। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হলে তখন পূর্ণবর্গ হয়। তাহলে এখানে বলেন তো এ সমান কত? 4 না, এই যে 4। বি সমান কত? -p। সি সমান কত? 9।
তাহলে এখন মান বসাই দিই। পি সমান হলো মাইনাস পি হোল স্কোয়ার মাইনাস 4 এর মান হলো 4, সি এর মান হলো 9 সমান 0। তাহলে মাইনাস পি এর উপর স্কোয়ার হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, পি স্কোয়ার সমান কত হয়? আচ্ছা, মাইনাস 4 আর 9 গুণ করলে হবে 144 সমান 0। তাহলে পি স্কোয়ার সমান 144, পি সমান প্লাস মাইনাস রুট ওভার 144, তার মানে প্লাস মাইনাস 12। তার মানে এখানে পি এর মান যদি +12 হয় তবুও পূর্ণবর্গ হবে, পি এর মান যদি -12 হয় তবুও পূর্ণবর্গ হবে। দুটাই অ্যান্সার। দুইটাই কারেক্ট। বুঝতে পারছি? পি এর মান +12 হলেও রাইট, -12 হলেও রাইট। এই যে সমাধান করে +-12 আসছে। আগেই প্লাস মাইনাস দেওয়া যাবে না। জায়েদ ইকবাল, আপনি কি আমার সূচকের ক্লাস করছেন? জায়েদ ইকবাল, আপনি কি সূচকের ক্লাস করছেন? আপনি একটু সূচকের ক্লাসটা করিয়েন, হ্যাঁ? সূচকের ক্লাসে আমি বলে দিছি। এখানে পি এর মান বসায় দেন, -12 বসান, দেখেন হয় কিনা। ভাই পি এর মান বসাবেন, এখানে তো আমি বলি না বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, পি এর মান, এটা হলো পি এর মান, পি পি, এটা বি স্কোয়ার মাইনাস 4ac এর মান না, এই যে পি, এই যে এখানে বসাই দেন। দেখেন এখানে পি এর মান যদি 12 বসাই তাহলে সমীকরণ হবে এরকম 4x² -12x +9, এটা। আর যদি -12 বসাই তাহলে হবে 4x² +12x +9 = 0। দুইটাই পূর্ণবর্গ। দেখেন এটাকেও, দেখেন এটাকেও a + b হোল স্কয়ারের মতো করে লেখা যায়, আর এটা হবে a - b হোল স্কয়ার। প্লাস অপশন মাইনাস অপশন থাকবে না, যে কোনো একটা থাকবে, আর না দুইটা একসঙ্গে থাকবে। যে কোনো একটা থাকবে অথবা দুইটা একসঙ্গে থাকবে। এই যে এটা 40, এটা আসছিল, এর 80টি পূর্ণবর্গ হবে কে এর কোন মানের জন্য? তাহলে আমরা যদি এটা ax² + bx + c এর সাথে তুলনা করি, তাহলে এখানে a সমান হবে k, b সমান হবে 3, c সমান 4। পূর্ণবর্গ হবে তখনই যখন b² - 4ac এর মান কি হইবে? 0 হবে। তাহলে এখানে হলো 3a² - 4.k.c এর মান 4 = 0। তাহলে এখানে 4 16k সমান 3a² সমান এই যে -9, তাহলে k সমান -9/-16, মানে 9/16। এটা হলো অ্যান্সার। 3/4 নাকি 9/16? থ্যাংক ইউ। অসমতার ক্লাসটা আগামীকাল হবে, আমাদের আরেকটা ক্লাস বাড়বে। অসমতা আগামীকাল। 3/4 হবে না, সমাধান করে আসে নাই তাই, সমাধান করে আসে নাই তাই 3/4 হবে না।